আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সমন্বিত প্রচেষ্টায় 4 থেকে 5 বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের 25 শীর্ষ প্রতিষ্ঠানের 45 ব্যবসায়ী, মাহদি আমিন। বন্দরের 6 বার্থে অপারেটর নিয়োগের প্রস্তাব অনুমোদন পায়নি, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন। প্রাথমিকে 14,000 শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে। মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো স্টেশনে 3 ঘন্টা বোমাতঙ্ক, ব্যাগে মিলল জর্দার কৌটা ও পান। বাংলাদেশ সহ 50 দেশের নাগরিকদের ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র, দিতে হবে $20,000। নারায়ণগঞ্জে নাসিরুদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা। মেসেঞ্জারে আপত্তিকর চ্যাটিং করায় ছাত্রশক্তি নেতাকে অব্যাহতি। নোয়াখালীতে জামাত বিএনপি সংঘর্ষ, আহত 10। দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল, নাহিদ ইসলাম। রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির মামলায় ওয়াট জামাতের রুকন কারাগারে। শুধু রিলেই ক্ষমা, মোদীকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির প্রধানের। এক সপ্তাহে 12,000-এর বেশি প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে 4 ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস এ তথ্য জানান। তিনি জানান, মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশ ও মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে, তবে আমরা একসঙ্গে কাজ করলে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সরকার যেমন উপলব্ধি করছে, তেমনি ব্যবসায়ীরাও তা অনুধাবন করছেন। এসব সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষ প্রতিষ্ঠানের 45 জন ব্যবসায়ী বাংলাদেশে সফরে আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টার প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছিলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শনিবার রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মাহদি আমিন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। তিনি আরও বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করার এই পথ চলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে এবং দুদেশের সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতার নতুন পর্যায়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ এলাকার 6টি বার্থে অপারেটর নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়নি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফলে পুরো প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করে পুনরায় দরপত্র আহ্বানের উদ্যোগ নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এই নতুন প্রক্রিয়ায় বার্থ অপারেটর নিয়োগে সুপারিশ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে 7 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আফিয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। বন্দর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জিসিবির 6টি বার্থে জাহাজ থেকে পণ্য ওঠানামার জন্য বার্থ অপারেটর নিয়োগের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের পাঠানো এ প্রস্তাব 22 জুলাই সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। তবে অনুমোদনের পরিবর্তে কমিটি প্রস্তাবটি ফেরত দিয়ে নতুন দরপত্র আহ্বানের আগে বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত 14,384 জন শিক্ষকের যোগদান অক্টোবর মাসে শুরু হচ্ছে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিকের জন্য সুপারিশ করা 14,000 সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতায় তা বিলম্বিত হয়েছে। আশা করি আসন্ন 30 অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে। রাজধানীর মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া বোমা সদৃশ পরিত্যক্ত বস্তু দুটি কোনো বিস্ফোরক নয় বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঘটনাটি নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। ডিএমপি জানায়, সন্দেহজনক ব্যাগে মিলেছে জর্দার কৌটা ও পান। ডিএমপি সূত্রে জানা যায়, প্রথম ঘটনায় মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে বোমা সদৃশ বস্তু থাকার খবরের ভিত্তিতে সিসিটিভির বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে একটি পরিত্যক্ত ব্যাগ এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করলে ভেতরে একটি কৌটা সদৃশ ইমেজ দেখা যায়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুসরণ করে ফ্লাক্সিবল ডিস্টার্বার ব্যবহার করে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। পরবর্তীতে ব্যাগটি খুলে পরীক্ষা করে দেখা যায় তাতে কেবল জর্দার একটি কৌটা ও পান ছিল। সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর দ্রব্যাদি পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ওভারস্টে ঠেকানোর লক্ষ্যে 50টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ভিসা বন্ড জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসার আবেদন অনুমোদনের ক্ষেত্রে কনসুলার কর্মকর্তাদের নির্দেশনা অনুসারে সর্বোচ্চ $20,000 মার্কিন পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রের সরকারি গেজেট ফেডারেল রেজিস্টার এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। এটি আগামী 3 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। নতুন তালিকায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশ যেমন নেপাল ও ভুটান রয়েছে। তালিকাভুক্ত 50টি দেশের মধ্যে 30টি আফ্রিকার রাষ্ট্র। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে থেকে এ ঘোষণা দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতে মোহাম্মদ রেজা রিপন বলেন, মহানগর বিএনপির পক্ষ থেকে নাসিরুদ্দিন পাটোয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি। ভবিষ্যতে তিনি যদি নারায়ণগঞ্জে আসার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করব। এ সময় তিনি আরও দাবি করেন, নাসিরুদ্দিন পাটোয়ারী একসময় RFL এ সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন। এ সংক্রান্ত ছবি আমার কাছে রয়েছে। আপত্তিকর তথ্য আদান প্রদানের অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক এবং কেমিক্যাল অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা বিজ্ঞপ্তিতে এ অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাবিপ্রবি ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের বিএনপি ও জামাতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় স্থানীয় বিএনপির অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হন উভয় দলের 10 নেতাকর্মী। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই ইউনিয়নের 6 নং ওয়ার্ডের দিনার দোকান এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় যুবদল নেতা আনোয়ার হোসেন, রিপন মিয়া, ফারুক, সিরাজপুর 8 নং ওয়ার্ডের ছাত্র শিবির সভাপতি ওসমান, সেক্রেটারি রিফাত সহ অন্তত 10 জন আহত হয়েছেন। কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান দেশের যে অর্থনৈতিক ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, তাতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান নিয়ে
সম্প্রীতির জুলাই শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি থেকে আমাদের সবারই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা। সরকার যদি এতদিনে জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলত, বিচারের ব্যাপারে যদি কমিটেড হতো, গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারত, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারত, তবে সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলোতে সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত ছিলাম। এখন আমরা এটাই বলবো, সবার জায়গা থেকেই দায়িত্বশীল আচরণ করা উচিত, কারণ আমাদের জাতীয় ঐক্যের জায়গাটা কিন্তু এখনো প্রয়োজন জুলাই গণঅভ্যুত্থান সফল করার জন্য। রাজশাহীর পবায় 9 বছরের এক কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগের মামলায় গ্রেফতার জামায়াতে ইসলামীর রুকুন ওমর ফারুককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার আরএমপির পবা থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত ওমর ফারুককে আটকের পর রাতে ভিকটিম শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এই মামলায় শনিবার সকালে ওমর ফারুককে আদালতে পাঠানো হয়। স্থানীয়রা জানান, ওমর ফারুক জামাতের বড়গাছি ইউপির 4 নম্বর ওয়ার্ডের রুকুন, পেশায় গ্রাম্য চিকিৎসক। বাড়ি উপজেলার পাকারমাথা গ্রামে। তার সহোদর আবু বকর ওয়ার্ড জামাতের সেক্রেটারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমার বার্তার পর তার উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। তিনি জানতে চেয়েছেন, প্রধানমন্ত্রীর এই বার্তা শুধু ক্যামেরার জন্য কিনা, নাকি আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহার করা হবে। শুক্রবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় মোদী জানিয়েছিলেন, দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত বিক্ষোভে তাকে এবং তার প্রয়াত মাকে নিয়ে যারা কটু ভাষা ব্যবহার করেছেন তাদের তিনি ক্ষমা করতে চান। মোদীর ওই বার্তায় প্রতিক্রিয়ায় শনিবার অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম ভিডিওতে প্রশ্ন করেন, শুধু রিলে ক্ষমা করবেন নাকি মামলাও তুলে নেবেন? আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে এক সপ্তাহে 14,000-এরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এ সময় গ্রেফতার প্রবাসীদের মধ্যে 12,600 জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত 23 জুলাই থেকে 29 জুলাই দেশের বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে 14,154 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়। পরে তাদের মধ্যে 12,613 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।